আপনাদের হয়তো মনে আছে যে মাস কয়েক আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান চরমোনাই পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেখানে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম একটা কথা খুব বিশেষভাবে উল্লেখ করেছিলেন। তিনি যেটা বলেছিলেন যে আগামী নির্বাচনে ইসলামী দলগুলির ভোট যেন এক বাক্সে পড়ে সে ব্যাপারে তারা কাজ করছেন। তো গেল কয়েক মাসে এই প্রক্রিয়াটা আসলে একটা জটিল সমীকরণের মধ্য দিয়ে গিয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র আমাকে বলছিল যে এটা একবার এগোয় আবার পিছিয়ে যায়। তিনি যেটা বলছিলেন যে নির্বাচনী সমঝোতাটা এমনি কঠিন, ইসলামপন্থী দলগুলির মধ্যে নির্বাচনী জোট আরও কঠিন। কিন্তু আমরা যেটা দেখছি যে গত কয়েকদিনে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ স্পষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপি এবং সমমনা দলগুলো এক পক্ষে অবস্থান নিচ্ছে, অন্যদিকে জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপির অবস্থান কাছাকাছি। সংশ্লিষ্ট একটি সূত্র আমাকে বলছে যে এই প্রেক্ষাপটে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে নির্বাচনী জোট না হলেও একটা নির্বাচনী সমঝোতার সম্ভাবনা ক্রমে স্পষ্ট হচ্ছে। ইসলামী আন্দোলনের একজন নেতা বলছিলেন যে এটা একটা নির্বাচনী সমঝোতা হবে। প্রথমত ইসলামী আন্দোলন কয়েকটি দলের সঙ্গে একটা জোট করার চেষ্টা করছে, আর সেই জোট জামাতের সঙ্গে একটা নির্বাচনী সমঝোতা করবে। তিনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলেন কোনো একটি আসনে যদি জামাতের প্রার্থী থাকে সেক্ষেত্রে ইসলামী আন্দোলন এবং তার জোট সেখানে প্রার্থী দিবে না, তারা স্থানীয়ভাবে জামাত প্রার্থীর পক্ষে কাজ করবে। অন্যদিকে কোনো আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী থাকলে সেখানে জামাত প্রার্থী দিবে না এবং তারাও জামাতের স্থানীয় নেতাকর্মীরাও সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে কাজ করবে। এরকম একটা সূত্র নিয়ে কাজ এগুচ্ছে। তবে যেটা আগেই বলেছি যে এটা কোনো সহজ সরল প্রক্রিয়া নয়, এটা খুবই জটিল প্রক্রিয়া এবং বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী সমঝোতা খুব সহজ জিনিস না। ইসলামী দলগুলোর ক্ষেত্রে সেটা আরও জটিল। তবে যেটা বলছিলাম যে এখন সম্ভবত এই ধরনের নির্বাচনী সমঝোতার সম্ভাবনা ক্রমশ বেশ বাড়ছে এবং জামাত বা ইসলামী আন্দোলন সংশ্লিষ্ট পক্ষগুলি মনে করে তারা যদি এক ধরনের নির্বাচনী সমঝোতায় পৌঁছাতে পারেন সেটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় প্রভাব তৈরি করতে পারে। এমনিতে বাংলাদেশের আগে সবগুলি সংসদেই বিতর্কিত দু একটি নির্বাচন ছাড়া জামাতের প্রতিনিধিত্ব ছিল। জামাত হয়তো খুব বেশি আসন পায়নি, কিন্তু সব নির্বাচনেই তাদের কোনো না কোনো সংসদ সদস্যরা জয়ী হয়েছেন 2018 সাল ছাড়া, এবং সেটা তো আসলে ওইভাবে নির্বাচন হিসেবে কখনো ট্রিট হয়নি। তবে জামাত আবার খুব বেশি আসনে যে কোথাও পেয়েছেন তা না, সবসময় তাদের আসন 20টির নিচেই ছিল। কিন্তু আবার যেটা তাদের ভোট একটা মার্জিন, একটা ভোট আছে বলে মনে করা হয়। এখন জামাতের ভোট যদি 10% হয়ে থাকে সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের ভোট যদি সেই ভোটে যোগ দেয় সেক্ষেত্রে, এটা আমি আগের হিসাব বলছি, আগের হিসাব। এখন আসলে কোন দলের ভোট কত সেটা ওইভাবে হিসাব করা খুবই মুশকিল। যেটা গত বছর মে মাসের একটা জরিপের কথা আমি অনেকবারই উল্লেখ করেছি, যে জরিপে বলা হয়েছিল জামাতকে প্রায় 30%-এর উপর ভোট পাবে বলে বলা হয়েছিল। বাংলাদেশে আবার জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু যেটা বলছিলাম যে জামাত এবং ইসলামী আন্দোলন এবং ইসলামপন্থীদের ভোট যদি এক হয় সেক্ষেত্রে সেটা নির্বাচনী রাজনীতিতে একটা বড় প্রভাব রাখতে পারে। সেই বিবেচনাতেই এই নির্বাচনী সমঝোতা নিয়ে আলোচনা এগুচ্ছে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে এনসিপি কি সেই নির্বাচনী সমঝোতায় যোগ দেবে কিনা। এটা আমি আগেই উল্লেখ করেছি যে সাম্প্রতিক সময়ে যেটা দেখা যাচ্ছে যে বিএনপি এবং তার সমমনা রাজনৈতিক দলগুলো এক ধরনের অবস্থান নিচ্ছে, অন্যদিকে জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন কাছাকাছি অবস্থান নিচ্ছে। কিন্তু তাদের মধ্যে নির্বাচনী সমঝোতা একেবারে সহজ জিনিস নয়, কারণ যেটা প্রথমত এনসিপির মধ্যে আদর্শিকভাবে নানা রকম মানুষজন রয়েছে, তাদের অনেকেই হয়তো ইসলামপন্থীদের সঙ্গে জোট সেইভাবে চাইবে না। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এখন, যদি নির্বাচনে প্রভাব বিস্তার করতে হয় এনসিপিকে, তা হয় বিএনপি জোটে যেতে হবে, না হয় জামাত বা ইসলামী পন্থী দলগুলির সঙ্গে একটা নির্বাচনী সমঝোতায় যেতে হবে। সেই ক্ষেত্রে বিএনপি জোটে এনসিপি যাওয়ার সম্ভাবনা একেবারে নাকচ করা যায় না। রাজনীতিতে খুব নাটকীয় পরিস্থিতি ঘটে, কিন্তু আমরা যেটা দেখছি যে দৃশ্যত জামাত এবং ইসলামপন্থীদের কাছাকাছি অবস্থান এনসিপির, সেক্ষেত্রে এনসিপির সঙ্গেও জামাত এবং ইসলামী আন্দোলনের একটা নির্বাচনী সমঝোতার সম্ভাবনা ক্রমশ বাড়ছে।